গল্পের নাম বাঘ নখ। লিখেছেন অমিত ঘোষ। 19শে নভেম্বর, প্রিম্পি চিন্সবার, পুনে, রাত 10টা। প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে শহর। ঝোড়ো হাওয়া বইছে। এই অকাল বর্ষণে শহরের পথঘাট প্রায় শুনশান। কাজেই রাস্তার ধারে পার্ক করা নীল মারুতিটা দেখে সন্দেহ করার মতো কেউ নেই। এই দুর্যোগের রাতে গাড়িতে বসে থাকাটা যথেষ্ট বিরক্তিকর। কিন্তু এই গাড়ির লোক দুজনের কোনো হেলদোল নেই। তারা প্রফেশনাল। প্রাকৃতিক দুর্যোগ তাদের উপর প্রভাব ফেলে না। সামনের দুটো সিটে বসে তারা বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মোবাইলে রিং হলো, ঠিক 4 বার। সাথে সাথে তারা স্টেডি হয়ে বসলো। তারপর একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। আবুল, ও আ রাহা হ্যায়, কুইক। ড্রাইভার সিটে বসে থাকা লোকটি চাপা গলায় নির্দেশ দিল। আবুল সামনের গ্লাভ কম্পার্টমেন্ট থেকে একটা ছোট পিস্তল বের করে কোমরের পিছনে গুঁজে নিল। তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, রফিক, স্টার্ট দ্য ইঞ্জিন, বি রেডি। মিনিট খানেকের মধ্যেই উল্টো দিকে সরু গলি থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। একজন মানুষ, বয়স আন্দাজ 50, পরনে সাধারণ শার্ট প্যান্ট, বৃষ্টিতে আপাদমস্তক ভেজা। সামান্য খুঁড়িয়ে সে রাস্তাটা পেরোলো। তারপর এগিয়ে এলো গাড়িটার দিকে। বাইরে দাঁড়ানো আবুল এবার আগন্তুকের সামনে এসে দাঁড়ালো। তারপর ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, নাম? সুহাস যোশী। আগন্তুক জবাব দিল, জলদি করুন। কথা না বলে আবুল পিছনের সিটে রাস্তার দিকে দরজাটা খুলে ধরল। সুহাস গাড়িতে উঠতে যাবে, এমন সময় ওই একই গলি থেকে নিঃশব্দে বেরিয়ে এলো একটা রেসিং সাইকেল। সাইকেল আরোহী তীরবেগে রাস্তা ক্রস করে গাড়িটার সামনে এসে দাঁড়ালো। আবুল বিপদের সংকেত পেয়ে নিজের কোমরে হাত দিল। কিন্তু কিছু করার আগেই সাইকেল আরোহী অদ্ভুত ক্ষিপ্রতায় নিজের হাত তুলল। হাতে ধরা একটা সেমি অটোমেটিক পিস্তল। কেউ কিছু বোঝার আগেই সে পরপর 3 বার ফায়ার করল। প্রথম গুলি লাগলো আবুলের কপালে, শট ডেড। দ্বিতীয় গুলি লাগলো মারুতির টায়ারে, নিমিষের মধ্যে চাকা চুপসাতে শুরু করলো। তৃতীয় গুলি লাগলো সুহাস যোশীর বুকে। সে বুক চেপে ধরে রাস্তায় পড়ে গেল। ড্রাইভিং সিটে বসে থাকা রফিক ততক্ষণে লাফিয়ে নেমেছে। তারও হাতে একটা ছোট পিস্তল। সে নিজের অস্ত্র তুলে ধরল। সাইকেল আরোহীর ঠিক সামনে। সাইকেল আরোহী নিঃশব্দে হাসল। সে হাসি দেখে রফিকের প্রাণ কেঁপে উঠল। নির্মম হাসি। এই সাইকেল আরোহী একজন প্রফেশনাল খুনি। কিন্তু কেন? হঠাৎ তার চোখ পড়ল খুনির পিস্তলের দিকে। এ কি? অটো .9mm, ইন্ডিয়ান আর্মি সাইড আর্ম। তার মানে? আর কিছু ভাবার সুযোগ পেল না সে। সাইকেল আরোহীর হাতটা সাপের মতো তার পেটে আচমকা ছোবল দিল। সাথে সাথে একটা তীব্র যন্ত্রণা সেখানে ছড়িয়ে পড়ল। অবিশ্বাস ভরা চোখে সে নিজের পেটের দিকে তাকালো। একটা ছুরি বিঁধে আছে। আর কিছু ভাবার আগেই সাইকেল আরোহী রফিকের পকেট থেকে মোবাইলটা তুলে নিল। তারপর শান্ত গলায় বলল, আজ তোমরা যাও। ভেবো না 3 দিনের মধ্যে তোমাদের বসও ওপরে পৌঁছে যাবে। কিন্তু বসের নাগাল তুমি পাবে না। সে যে কোথায় আছে কেউ জানে না। আমার মোবাইলে কিছু নেই, রফিক কোনো রকমে বলল। এখনও কিছু নেই, কিন্তু কল আসবে, তার ব্যবস্থা করা হয়েছে। বলতে বলতেই মোবাইল বেজে উঠল। রফিক বিস্ফারিত চোখে দেখল যে তার লোকাল কন্ট্যাক্ট নয়। ডিসপ্লেতে ফুটে উঠেছে একটা অন্য শহরের নাম্বার, 33, কলকাতা। তার মানে এই পুরো নাটকটা সাজানো। ইটস আ ব্লাডি ট্র্যাপ। মূল টার্গেট সুহাস যোশী না, মূল টার্গেট সে। সাইকেলে চড়ে নিঃশব্দে যোশীকে ফলো করে খুনি তাদের কাছে পৌঁছে গেছে। ইতিমধ্যে যোশীর আপডেট ছড়িয়ে দেওয়া হয়েছে মার্কেটে, যাতে বস ব্যস্ত হয়ে ডিরেক্ট তাকে কল করে। ব্রিলিয়েন্ট প্ল্যান খুনির। আর কিছু সে ভাবতে পারল না। রক্তপাতের কারণে অবসন্ন হয়ে পড়েছে। কিন্তু কে এই মাস্টার অ্যাসাসিন? ক্লান্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করল, কে তুমি? আমাদের পরিচয় বলা বারণ, জানো তো। তবে কোড নেমটা শুনে রাখো, যাতে পরের জন্মে দেশের শত্রু না হও। বলে খুনি তার পিস্তলের নলটা রফিকের কানের পাশে ঠেকালো। তারপরে একটা বন্দুকের আওয়াজের সাথে সাথে সে চিরদিনের মতো ঘুমিয়ে পড়ল। শুধু কানে বাজতে লাগলো শেষ মুহূর্তে শোনা একটা ভয়ঙ্কর নাম, শত্রুঘ্ন। 17ই নভেম্বর, 2 দিন আগে। এসপি মার্গ, আইবি হেডকোয়ার্টার্স,
দিল্লি, বিকেল 3টে। জানালার দিকে তাকিয়ে বসে আছে এজেন্ট শত্রুঘ্ন ওরফে সৌম্য রায়চৌধুরী। সামনে তার বস, আইবির ডেপুটি ডিরেক্টর কল্যাণ মিশ্রা। সো আর ইউ ওকে? মনে মনে হাসল সৌম্য। সরকারি আদেশ, তাকে ওকে না হলে চলবে? সে বলল, তবে একটা কথা বুঝতে পারছি না, ডিআরডিওর কেস তো র কিংবা আর্মি ইন্টেলিজেন্স হ্যান্ডেল করে, এটা আমাদের কাছে কেন? বস মৃদু হেসে তার দিকে আঙুল তুললেন। ইটস ইউ, ওরা শত্রুঘ্নকে চায়। আগের কেসে তোমার ব্রিলিয়েন্ট পারফরমেন্স তোমার নাম ছড়িয়ে দিয়েছে। সৌম্য চুপ হয়ে গেল। আগের কেসটা তার কেরিয়ারে একটা ব্রেক থ্রু, কিন্তু পুরো ক্রেডিট কি সত্যিই তার প্রাপ্য? সেই দেশপ্রেমিক যিনি কোনোদিন সামনে আসবেন না? বসের পরের কথাটা তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। তাছাড়া আগেরবার ওরা তোমাকে হেল্প করেছিল। অ্যানক্যানি সিচুয়েশন, নাও দে ওয়ান্টস আস টু রিপে। হাসল সৌম্য। এই দুনিয়ার নিয়ম। পুরানো স্মৃতি ঝেড়ে ফেলে সে তৈরি হলো। বলল, ওকে, আই অ্যাম রেডি। 18ই নভেম্বর, আলান্দি রোড, ডিআরডিও, পুনে, সকাল 8টা। কফি শেষ করে সামনে চেয়ারে বসা ভদ্রলোকের দিকে তাকালো সৌম্য। ডক্টর আকাশ ত্রিপাঠী, ডিআরডিও আর্মানেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট বিভাগের হেড। বুদ্ধিদীপ্ত চেহারা, কিন্তু মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। সৌম্য বলল, ডক্টর ত্রিপাঠী, আমি পুলিশ বা স্পেশাল সিকিউরিটির সঙ্গে পরে কথা বলবো। তার আগে পুরো ব্যাপারটা আপনার মুখ থেকে শুনতে চাই, এখনই। ত্রিপাঠী বললেন, বেশ, শুনুন। ইন্ডিয়ান আর্মি সর্বদাই আর্মসের ডেভেলপমেন্ট বা রিমডেলিংয়ের চেষ্টা করে যায়। আমাদের এখানে আর্মস নিয়ে সেই রিসার্চগুলো হয় যেগুলো সাকসেসফুল হওয়ার পর লার্জ স্কেলে প্রোডাকশন হতে পারে। রিসেন্টলি আমরা এরকম মেশিন পিস্তল বানানোর জন্য কাজ চালাচ্ছি। এর নাম দেওয়া হয়েছে অশ্মি। এটা হতে চলেছে কমপ্লিট ইন্ডিয়ান ডিজাইনের নিউ জেনারেশন পিস্তল, টোটালি অটোমেটিক। কাজ অলমোস্ট ফিনিশড, শুধু ফাইনাল টেস্ট রান বাকি ছিল। কাল থেকে সেই ডিজাইনটা মিসিং। এটা কার কার কাছে অ্যাক্সেসেবল ছিল? পার্টে পার্টে তো অনেকেই আছেন, রিসার্চার, ডিজাইনার, এমনকি ইন্টার্ন অবধি। তবে কমপ্লিট অ্যাক্সেসিবিলিটি ছিল মাত্র 4 জনের। আমি, লিড রিসার্চার প্রতিভা দীক্ষিত, চিফ ডিজাইনার ইঞ্জিনিয়ার কমল আরোরা, আর ফ্যাসিলিটি ম্যানেজার নবীন কোলে। আচ্ছা, চুরিটা কখন ধরা পড়ল? গতকাল সকালে 10টা নাগাদ। টেস্ট রান হওয়ার কথা ছিল 11টায়, ঠিক তার আগেই। অর্থাৎ দুপুরের আগেই ফাইল হওয়া। নো মিস্টার শত্রুঘ্ন, ইউ আর রং। এটা কোনো ফাইল না। হোয়াট ডু ইউ মিন, ডক্টর ত্রিপাঠী? এটা ডিআরডিও ফাইল সিডি, এখানে অবসোলেট। ত্রিবেদী ফিসফিসিয়ে বললেন, ইটস আ মাইক্রোচিপ, যার সাইজ জামার বোতামের সমান। 18ই নভেম্বর, একই স্থান, পুনে, বিকেল 5টা। ইউনিট হেডের দিকে সরাসরি তাকিয়ে সৌম্য বলল, ডক্টর ত্রিপাঠী, আপনি সেদিন হঠাৎ করে ফ্যাসিলিটি ছেড়ে বেরিয়ে গেছিলেন কেন জানতে পারি? ত্রিপাঠী চমকে উঠল। আপনি আমাকে সাসপেক্ট করছেন? না স্যার, সত্যিটা জানতে চাইছি। রেকর্ড বলছে আপনিই লাস্ট পারসন যিনি ওই ডিজাইনের উপর কাজ করেছেন। ত্রিপাঠী বললেন, বেশ, শুনুন তবে। আসলে ব্যাপারটা পার্সোনাল। সেদিন সকালে শেষবারের মতো একবার ডিজাইনটা চেক করছিলাম। হঠাৎ খবর আসে যে আমার মেয়ে অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়েছে। ওর স্কুল থেকে খবর এসেছে। খবরটা শুনে আমি তড়িঘড়ি ল্যাব ছেড়ে বেরিয়ে যাই। অথচ স্কুলে গিয়ে শুনি যে ব্যাপারটা পুরো ফলস। স্কুল থেকে কি আপনার মোবাইলে কল এসেছিল? না, ল্যাবের ভিতরে মোবাইল চলে না, শুধু ইন্টারকম। মেয়ের স্কুল থেকে ইন্টারকমে আপনাকে কিভাবে কল করলো? স্কুল থেকে ফোনটা এসেছিল আমার অফিসে। আমার সেক্রেটারি সেটা রিসিভ করে তারপর আমাকে মেসেজ দিয়েছিল। আপনার সেক্রেটারিকে ডাকুন। 5 মিনিট পরে একজন বয়স্ক লোক ঘরে ঢুকলেন। ডক্টর ত্রিপাঠী বললেন, ইনি আমার সেক্রেটারি। সৌম্য সরাসরি তাকে জিজ্ঞাসা করল, আপনি ওনার মেয়ের স্কুল থেকে আসা ফোন কল রিসিভ করেছিলেন? জি হ্যাঁ। তারপর কি করলেন? বসকে মেসেজ দিলাম। উনি তখন ল্যাবে ছিলেন। কিভাবে? আমি ল্যাবে গিয়ে ওনাকে বললাম।
সেদিন কি এখানকার ইন্টারকমে ফোন সিস্টেম খারাপ ছিল? জি না। তা যদি না হয় তাহলে আপনি ফোন না করে 10 মিনিট পায়ে হেঁটে সোজা ল্যাবে চলে গেলেন কেন, যেখানে অফিসের মেডিকেল রিপোর্ট বলছে আপনি আর্থ্রাইটিসের পেশেন্ট, বেশি হাঁটতে পারেন না? না মানে, ত্রিপাঠী বললেন, আপনি কি ইমপ্লাই করছেন? সৌম্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর সেক্রেটারি ভদ্রলোকের পিছনে দাঁড়িয়ে তার কাঁধে হাত দিয়ে বলল, প্রেজেন্টিং সুভাষ যোশী, সেক্রেটারি টু দ্য হেড অফ ARDE। অশ্মি প্রজেক্টের ডিজাইন ইনিই চুরি করেছেন। পলকে যোশীর মুখ শুকিয়ে গেল। ত্রিপাঠী চমকে উঠলেন। আর ইউ শিওর? 100%। সেদিন আপনি ল্যাবের কম্পিউটারে বসে কাজ করছিলেন। কাজ শেষ করে আপনি উঠবেন, ঠিক তখনই যোশী আপনার কাছে গেল। আপনি মেয়ের খবর শুনে একরকম ছুটে বেরিয়ে গেলেন। টেবিলে পড়ে রইল প্রজেক্টের মাইক্রোচিপ। যোশীও আপনার পেছন পেছন বেরিয়ে এলো, কিন্তু বেরোনোর আগে সবার অলক্ষ্যে হাত দিয়ে তুলে নিল টেবিলে পড়ে থাকা ওই চিপ। কি তাই তো যোশীজি? অস্বীকার করে লাভ নেই। অস্বীকার করে লাভ নেই। সিসিটিভি ক্যামেরার ফুটেজে আপনাকে দেখা গেছে। ইম্পসিবল। যোশী চেঁচিয়ে উঠল। আমার মুখ অন্যদিকে। তার মুখের কথা কেড়ে নিয়ে সৌম্য বলল, এক্স্যাক্টলি। আপনি মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিলেন যাতে ক্যামেরায় ধরা না পড়েন। সেটা তাহলে নিজের মুখে স্বীকার করলেন, কিন্তু হাতটা তো দেখা গেছে, স্পেশালি আঙুলের এই রুবি বসানো আংটিটা, সেটার ব্যাপারে কি বলবেন? দু হাতে মুখ ঢেকে যোশী বসে পড়ল। 19শে নভেম্বর, IB গেস্ট হাউস, পুনে, সকাল 7টা। আরও অ্যাবসলিউটলি শিওর? কলের ওপার থেকে বললেন মিশ্রাজি, সৌমের বস। ইয়েস স্যার, জবাব দিল সে। যোশী এই খেলার একজন ইম্পর্ট্যান্ট প্লেয়ার, কিন্তু ক্যাপ্টেন না। আপাদমস্তক এক কেরানির পক্ষে লেটেস্ট মডেলের আর্মসের ডিজাইন ডিল করা অসম্ভব। মেন কালপ্রিট অন্য কেউ, যে ওকে কাজে লাগিয়েছে। যোশীর অফিস আর ঘর সার্চ করে চিপটা পাওয়া যায়নি। আমি শিওর যে ওটাও মেন কালপ্রিটকে হ্যান্ড ওভার করেছে। আমার একটু সময় চাই ইনভেস্টিগেশনের জন্য। এজেন্ট শত্রুঘ্ন, টাইম ইজ রানিং আউট। ইউ গট 3 days। 19শে নভেম্বর, আলান্দি রোড, DRDO, পুনে, দুপুর 2টো। হোয়াট? উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ইউনিট হেড ত্রিপাঠী। একদম ঠিক শুনছেন, ইনিই আসল কালপ্রিট। যোশী মহড়া মাত্র। বলা ভালো, যোশীকে দিয়ে চুরি উনিই করিয়েছেন। কিন্তু ও তো কোর টিমের 4 জনের একজন। ওর কাছে তো ওই ডিজাইনের চিপটার অ্যাক্সেস ছিল। তাহলে ও নিজেই তো চুরি করতে পারত। হোয়াই যোশী? অ্যাকচুয়ালি চুরিটা 2টো পার্টে হয়েছে। ফার্স্ট পার্টে ল্যাব থেকে চিপটা সরানো, এটা করানো হয়েছে যোশীকে দিয়ে, ফর ডাইভারশন, যাতে ধরা পড়লে যোশীর উপরেই সব দোষ বর্তায়। আচ্ছা বলুন তো, এই ফ্যাসিলিটি থেকে যোশীর মতো একজন ক্লার্ক কীভাবে চিপটা বাইরে নিয়ে যেতে পারে, যেখানে সমস্ত গেটে সিকিউরিটি স্ক্যান? এখানেই আসছে চুরির সেকেন্ড পার্ট। ল্যাব থেকে সরানো চিপ যোশী কালপ্রিটকে হ্যান্ড ওভার করে। চুরির দিন বিকেলে যোশী একজনেরই কেবিনে গেছিল, এনার, ওটা দিতে। তারপর ইনি চিপটা এখান থেকে বাইরে নিয়ে গেছেন। কিন্তু কিভাবে? সেটা বোঝার জন্যই আপনার হেল্প লাগবে। কিন্তু ও তো আজ অফিসে আসেনি। জানি, আর আসবেন বলেও মনে হয় না। উনি পালিয়েছেন। আমি একটু ওনার কেবিনটা সার্চ করতে চাই। 1 ঘন্টা পরে। ভারত ফার্মাসিউটিক্যালস? হ্যাঁ, ওনার কেবিনে এই একটা জিনিসই আমরা বুঝতে পারছি না। আসলে আমাদের রিসার্চের জন্য কিছু কেমিক্যাল আইটেম প্রয়োজন হলে আমরা এই কোম্পানির কাছে অ্যাপ্রোচ করতাম। ও যেহেতু কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তাই এদের সাথে করসপন্ডেন্সটা ওই করতো। ওকে, আমি ওই কোম্পানির কাছে খোঁজ নিচ্ছি। দেখা যাক উনি কী আইটেম আনিয়েছেন। 19শে নভেম্বর, বর্তমান দিন, চিন্সবার পুলিশ স্টেশন, পুনে, বিকেল 4টে। এসপির ঘরে বসে কথা বলছে সৌম্য। একটু আগে ডিফেন্স সেক্রেটারির সঙ্গে ভিডিও কনফারেন্স শেষ হয়েছে। তাহলে দ্যাটস ফাইনাল। ঠিক 10 মিনিট পর আপনি সুভাষ যোশীকে ছেড়ে দেবেন। বলবেন যে চোরাই মাল না পাওয়ায় ওর এগেনস্টে কেস দাঁড় করানো যাচ্ছে না। তারপর ওর উপর রাউন্ড দ্য ক্লক সার্ভিলেন্স রাখবেন। আজ রাতেই ওর বসকে গুম করে দেওয়ার জন্য নিজের লোক পাঠাবে। ওই লোকগুলোকে আমি চাই।
যোশী নিজের বাড়ি থেকে বের হওয়া মাত্র যেন আমি খবর পাই। আই এম ক্লিয়ার? নিঃশব্দে মাথা নেড়ে এসপি সম্মতি জানালেন। 20 নভেম্বর, হোটেল হায়াত, রুম নম্বর 401, কলকাতা, সকাল 7টা। গুড মর্নিং স্যার। রুম সার্ভিসের ডাকে হুঁশ ফিরল সায়েন্টিস্টের। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। পেটে সামান্য ব্যথা শুরু হয়েছে, আর পারা যাবে না। আজ রাতে এক নামী হসপিটালে তার অপারেশন। চিন্তার কারণ নেই, লস্করের কলকাতা সেল সব কিছু বন্দোবস্ত করেছে, ইনক্লুডিং তার সিকিউরিটি। অবশ্য কাল রাতের ঘটনাটা সব হিসেব গোলমাল করে দিচ্ছে। লস্করের দুজন এজেন্টও যোশীর সাথে গায়েব হয়ে গেছে। ব্যাপারটা যথেষ্ট সন্দেহজনক। তবে কি আইবি জেনে গেছে? যাক, আর চিন্তার কারণ নেই। আজ এই চিপটা লস্করি তৈবার হাতে তুলে দিলেই তার ছুটি। তার সুইস ব্যাংকের অ্যাকাউন্টে অলরেডি $5 মিলিয়ন জমা পড়ে গেছে। এরপর আর ল্যাবে রিসার্চ নয়, শুরু হবে তার নতুন জীবন। নিশ্চিন্ত মনে চায়ের কাপ তুলে নিল সে। 20 নভেম্বর, এসপি মার্গ, আইবি হেডকোয়ার্টার্স, দিল্লি, দুপুর 1টা। গুড জব শত্রুঘ্ন। হাত বাড়িয়ে বস আহ্বান জানালেন। চেয়ারে বসে সৌম্য একটু হাঁপ ছাড়ল। কাল রাতের অভিযানের পর একটুও রেস্ট হয়নি। ডেড বডিগুলো পুলিশ সরিয়ে নিয়েছে। ক্লিনার টিম পৌঁছে পুরো জায়গাটা পরিষ্কার করেছে। তারপর সে ছাড়া পেয়েছে। চেয়ারে বসে সে মোবাইল থেকে একটা ইমেল খুলে বসের দিকে এগিয়ে দিয়ে বলল, ভারত ফার্মাসিউটিক্যালস। মেলটা পড়ে বস বললেন, নন ডিগ্রেডেবল জিলেটিন। মাথা নাড়ল সৌম্য। জিলেটিন ব্যবহার হয় ক্যাপসুল তৈরিতে, নর্মালি ডিগ্রেডেবল টাইপ, যা পেটের ভিতরে গলে যায় আর ভেতর থেকে মেডিসিন ইনগ্রেডিয়েন্টগুলো বেরিয়ে রক্তে মিশে যায়। কিন্তু নন ডিগ্রেডেবল জিলেটিন দিয়ে তৈরি ক্যাপসুল পেটে গলবে না, ইনট্যাক্ট থাকবে। আর সেই সঙ্গে ক্যাপসুলের ভেতরে মেটেরিয়ালও। ইউ মিন? উত্তেজনায় উঠে দাঁড়ালেন বস। হ্যাঁ স্যার, ঠিকই ধরেছেন। ক্রিমিনাল সায়েন্টিস্টও প্রচণ্ড বুদ্ধিমান। ওই চিপটা চুরি করে পাচার করার জন্য সে এক অসম্ভব উপায় বের করেছে। 1/2 ইঞ্চির মাইক্রোচিপ সে ভরেছে একটা 1 ইঞ্চির ক্যাপসুলে, তারপর সেটা ওষুধের মতো খেয়ে নিয়েছে। কাজেই চিপটা রয়েছে তার পেটের ভিতরে, স্ক্যানারে যা ধরা পড়বে না, আর এই ক্যাপসুল গলবে না। ব্রিলিয়ান্ট। বসের চোখ চকচক করে উঠল। এদিকের কোন আপডেট? সৌম্য জানতে চাইল। বস বললেন, ওই লোক দুজন লস্করি তৈবার, আর কিছু জানা যায়নি। তবে কলকাতার নম্বরটা জেনুইন। তুমি যা ভেবেছিলে, ক্রিমিনাল প্যানিক করে নিজের সেলফোন থেকে ডিরেক্ট কল করেছে, উইদাউট ভিপিএন, অ্যান্ড উই কট ইট ইজিলি। টার্গেট ইজ লোকেটেড। আজ বিকেলের ফ্লাইটে তুমি কলকাতা যাচ্ছ। গো অ্যান্ড নেইল দোজ বাস্টার্ডস টুডে। 20 নভেম্বর, আনন্দ হসপিটাল, সল্টলেক, কলকাতা, রাত 10টা। হসপিটালের ওটির বাইরে ওয়েটিং রুমে বসে আছে বশির খান, লস্করি তৈবার কলকাতা সেলের সিনিয়র এজেন্ট। যদিও বিপদের কোনো গন্ধ নেই, তবু চোখ কান খোলা রেখেছে সে। ভিতরে দারুণ ইম্পর্ট্যান্ট একটা অপারেশন শুরু হয়েছে। যদিও মাইক্রোসার্জন অসিত সরকার তাদের লোক, তবুও শেষ না হওয়া পর্যন্ত তার শান্তি নেই। হঠাৎ একজন নার্স এসে তাকে ডাকল। আপনি একটু ওটিতে আসুন, ডক্টর সরকার ডাকছেন। একটু চমকে উঠল বশির। খুশিও হলো, সায়েন্টিস্টের পেট থেকে চিপটা নির্ঘাত বেরিয়ে এসেছে। একটু রিল্যাক্সভাবেই এগোলো সে। ওটির দরজাটা খুলে নার্স তাকে ভেতরে ঢুকতে ইশারা করলো। ভিতরে ঢুকে বসে চমকে উঠল। সামনে হাত পা ছড়িয়ে পড়ে আছে ডক্টর সরকার। বিপদ বুঝে সে এক ঝটকায় কোমরে হাত দিল, কিন্তু পিস্তল বের করার সুযোগ হলো না। পিছন থেকে তার ঘাড়ে ঠেসে বসলো একটা গ্লক অটোমেটিক পিস্তল। পিস্তলটা ধরে রেখেছে নার্সের ইউনিফর্ম পরা ওই মহিলা। কে তুমি? কাঁপা গলায় জিজ্ঞেস করলো বশির। শক্ত হাতে তাকে মেঝেতে হাঁটু গেড়ে বসিয়ে নার্স জবাব দিল, ইন্সপেক্টর অজন্তা মুখার্জি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কলকাতা। বশির খান, ইউ আর ডুমড। অ্যান্টি চেম্বারে শুয়ে অধৈর্য হয়ে উঠল সে। কি হচ্ছে? ডাক্তার গেল কোথায়? হঠাৎ পায়ের আওয়াজ পাওয়া গেল। মাথা ঘুরিয়ে দেখে সে স্তব্ধ হয়ে গেল। ডাক্তারের সাদা কোট পরা। এ কে? শান্ত গলায় শোনা গেল, গুড ইভিনিং মিস্টার কমল আরোরা, সায়েন্টিস্ট ডিআরডিও, অর শুড আই সে মাসুদ কামাল, স্লিপিং এজেন্ট, লস্করি তৈবা। গায়ের চাদরটা এক ঝটকায় সরিয়ে বালিশের নিচে রাখা রিভলভারটা তুলে নিল সে। কিন্তু ব্যবহার করার আগেই শোনা গেল একটা হালকা ধপ করে আওয়াজ।
সাপ্রেশার লাগানো পিস্তলের গুলি নির্ভুল নিশানায় তার হাতে গিয়ে বেঁধেছে। অবিশ্বাস্য দৃষ্টিতে সৌম্যের দিকে তাকালো কামাল। সৌম্য ততক্ষণে তার সামনে এসে দাঁড়িয়েছে, হাতে .9mm পিস্তল। কি ভাবছ, এখান থেকে পালাবে? সৌম্য বলল, পারবে না। পার্কিং লট থেকে তোমার গাড়ি সমেত ড্রাইভার ধরা পড়েছে, আর এখানে তোমার পার্সোনাল সিকিউরিটির বশির খানের ব্যবস্থা করেছেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর অজন্তা মুখার্জি। ইউ হ্যাভ নো হোয়ার টু ফ্লাই। রক্তাক্ত হাতটা তুলে ধরে দাঁতে দাঁত চেপে কামাল বলল, কত টাকা চাও? তুমি আমাকে টাকা দিতে চাও? সৌম্য বলল, আমিও তোমাকে কিছু দিতে চাই। কি জানো? উত্তরটা না দিয়ে কটমট করে তাকিয়ে রইল কামাল। আজকের দিনটার একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে। সৌম্য বলেছিল, আজ থেকে প্রায় 350 বছর আগে এই দিনে আফজল খান নামে তোমারই মতো এক বিশ্বাসঘাতক শান্তিপূর্ণ আলোচনার ছলে বিপক্ষের নেতাকে ছুরি মেরে হত্যা করতে চেয়েছিল। তখনই সেই বীর নেতা আফজল খাঁকে এক ভয়ানক শাস্তি দেন। আমিও সেই একই সাজা তোমাকে দিতে চাই। মাসুদ কামাল অস্পষ্ট বলল, বাঘনখ? এক্স্যাক্টলি। ছত্রপতি শিবাজির মতো আমিও দেশভক্ত, তাই আজকে দিনে তোমার এই পানিশমেন্ট হলো আর ট্রিবিউট টু শিবাজি। কামাল এতক্ষণে লক্ষ্য করল যে সৌম্যের তালুতে একটা স্টিলের প্লেট রয়েছে, তার পাঞ্জার সাথে ফাইবার স্টাফ দিয়ে বাঁধা। হাতটা তুলে ধরে সৌম্য বলল, যে পেটের ভিতরে চুরি করেছে দেশের সম্পদ, সেই পেট চিরেই আজ হবে দেশদ্রোহিতার শাস্তি। প্রেজেন্টিং বাঘনখ ভার্সন 2000, ইন্ডিয়ান আর্মির এক নতুন হাতিয়ার। প্লেটের মাঝখানের ছোট বোতামটা টিপতেই সৌম্যের হাতে আঙুলের নিচে দেখা দিল 5টা ঝকঝকে নখ। ভীত সন্ত্রস্ত কণ্ঠে কামাল জিজ্ঞাসা করল, তুমি কে? প্রত্যুত্তরে ভেসে এলো এক শীতল নির্মম স্বর, শত্রুঘ্ন। আর কিছু বলার আগেই স্টেনলেস স্টিলের সুতীক্ষ্ণ নখগুলো কামালের পেটে সবেগে বিঁধে গেল। তারপর কঠিন হাতের প্রবল টানে পুরো পেটটা হাড় রক্ত মাংস সহ ছিঁড়ে শরীর থেকে বেরিয়ে এলো। আর্তনাদ করে চিরদিনের মতো লুটিয়ে পড়ল টেররিস্ট মাসুদ কামাল। 21শে নভেম্বর, পিজি হসপিটাল মর্গ, কলকাতা, সকাল 8টা। সার্জন মলাই দাশগুপ্ত মর্গের ডাইসেটিং রুম থেকে বেরিয়ে বাইরে অপেক্ষমান সৌম্যের হাতে একটা সবুজ রঙের মাইক্রোচিপ ধরিয়ে দিলেন। ওনাকে থ্যাঙ্কস জানিয়ে সৌম্য অজন্তার দিকে তাকিয়ে বলল, আপনাকে থ্যাঙ্কস দেওয়াটা বাকি। একটু হেসে অজন্তা বলল, আমারও তো বাকি, গতবারেরটা। জানি আপনি খুব ব্যস্ত, তবে একসাথে ব্রেকফাস্টটা সারা যাবে কি? একটু সময় নিয়ে পরস্পরকে থ্যাঙ্কস বলতাম। সৌম্য হাসল, প্রাণখোলা হাসি। তারপর দুজনে একসাথে বাইরে গেটের দিকে এগিয়ে গেল। ঠিক 1 মিনিটের মধ্যে কল্যাণ মিশ্রার মোবাইলে একটা ফোন এলো। গুড মর্নিং স্যার, এজেন্ট শত্রুঘ্ন রিপোর্টিং। মিশন বাঘনখ অ্যাকমপ্লিশড। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।